সর্বপ্রথমে definition of drugs. A drug is any substance, natural, synthetic, or biotechnological that, when introduced into a living organism, produces a measurable biological effect by interacting with specific molecular targets. It is used to prevention, diagnosis, treatment, mitigation, or cure of disease, or for altering physiological functions. তো এনি সাবস্টেন্স যেটা আমাদের লিভিং অর্গানিজমের সাথে মিট করানো হবে অথবা লিভিং অর্গানিজমের সাথে কন্ট্যাক্ট করানো হবে একটা মাত্রার ভিতরে বায়োলজিক্যাল মেজারেবল বায়োলজিক্যাল এফেক্ট, অর্থাৎ মাত্রার ভিতরে একটা বায়োলজিক্যাল এফেক্ট তৈরি করবে বা ইন্টারেক্টিং উইথ স্পেসিফিক মলিকুলার টার্গেটস, অর্থাৎ কিছু স্পেসিফিক মলিকিউল আছে যেগুলোর সাথে ওরা টার্গেট করে এই এফেক্টটা ক্রিয়েট করতেছে, যেমন রিসেপ্টরস, এনজাইম, আয়ন চ্যানেলস, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি। আর ইট ইস ইউজড ফর প্রিভেনশন মানে প্রতিরোধ, তারপরে ডায়াগনোসিস অর্থাৎ রোগ নির্ণয়, ট্রিটমেন্ট মানে চিকিৎসা, মিটিগেশন মানে উপশম অর কিউর অফ ডিজিজ, অর ফর অল্টারিং ফিজিওলজিক্যাল ফাংশনস বলতে এখানে অনেক ধরনের পারফরমেন্স বুস্টিংয়ের উপর ড্রাগস থাকে, সেগুলো মেনশন করা হয়েছে। এখানে একটা জিনিস নোটিস করার জিনিস, দ্য definition excludes essential nutrients when used in normal dietary amounts but includes them in pharmacological doses. যেমন অনেকের ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি থাকে, তারপরে ভিটামিন B12 ওগুলির ডিফিসিয়েশন থাকলে ওগুলি কিন্তু ড্রাগসের আন্ডারে পড়তেছে না, ওগুলি জাস্ট নর্মাল সাপ্লিমেন্ট। এখানে এফডি হলো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইএমএ হলো ইউরোপিয়ান মেডিসিনস অ্যাডমিনিস্ট্রেশন। এখানে ড্রাগস ফলো স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, অর্থাৎ ড্রাগের যে গঠন এবং গঠনের উপর কাজ সেটা বোঝানো হচ্ছে এখানে। সোর্স অফ ড্রাগস আসলে বিভিন্ন সোর্স বা উৎস থেকে আসে। ন্যাচারাল সোর্স অ্যালকলয়েড সাধারণত এমন ধরনের জৈব যৌগ যেখানে অনেক ধরনের রিং থাকে, রিংয়ের ভিতরে সাধারণত নাইট্রোজেন অ্যাটমটা সাধারণত থাকে, যেমন মরফিন হলো যে প্ল্যান্টস অ্যালকলয়েডসের ভিতরে। তারপরে অ্যানিমাল সোর্সের ভিতরে আছে হ্যাপারিন, মাইক্রোবায়োলসের ভিতরে আছে অ্যান্টিবায়োটিক্স, আর মেরিনের ভিতরে ইউনিক স্ট্রাকচার মিনারেলস লিথিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সালফেটস মানে সল্টস বেসিক্যালি। তো হ্যাপারিন হলো যে পর্কের ইন্টেস্টাইন থেকে আসে, অর্থাৎ শুকর বা পর্কের ইন্টেস্টাইন থেকে আসে পিগ, আর ইনসুলিন তো মানুষের থেকেই আসে, এই জন্য ওগুলি অ্যানিমাল সোর্সের আন্ডারে পড়ে। মাইক্রোবিয়াল হলো যে অ্যান্টিবায়োটিক্স, যেটা আমরা সবাই নিয়ে থাকি, পেনিসিলিন ফ্রম পেন্সিলিয়াম। এরপরে মিনারেল তো আমরা সবাই জানি, খনিজ লবণ ইত্যাদি। সেমি সিনথেটিক ওগুলি হলো যে ন্যাচারাল লিড থেকে ইমপ্রুভ করে, যেমন ধরেন এখানে আমাদের ন্যাচারালি মরফিন পাওয়া যেত, মরফিনকে আমরা যদি একটু কেমিক্যালি মডিফাইড করে দেখা যায় যে ওটা সাইড এফেক্ট একটু কমে আসছে অথবা মিটিগেট করে আসছে। আর হয়তোবা দেখা যাচ্ছে যে মরফিন কথার কথা ব্যথার ওষুধ, দেখা যাচ্ছে সেটা জ্বরের জন্য কাজ করতেছে। তো ফার্দার মডিফিকেশনের মাধ্যমে যখন একটা ন্যাচারাল লিডকে ইউজ করা হয় সেটা সেমি সিনথেটিক। আর সিনথেটিক যেটা হলো যেটা ফুলি ল্যাব সিনথেসাইজড, যেমন আমাদের অ্যাসপিরিন ব্যথার ওষুধ, সেটা আমাদের ফুলি ল্যাব সিনথেসাইজড। আর বায়োটেকনোলজিক্যাল হলো যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে যেসব করা হয়, যেমন আমরা জানি যে ইনসুলিন ব্যবহার করা হয় ইত্যাদি। তো ক্লাসিফিকেশন অফ ড্রাগসকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়, যেমন সোর্সের উপর আমরা আগেই পড়েছি, ন্যাচারাল, সেমি সিনথেটিক অ্যান্ড বায়োটেকনোলজিক্যাল। আর কেমিক্যাল স্ট্রাকচারের ভিতরে আছে বিটা ল্যাকটাম স্টেরয়েডস, বেনজোডাইফিনস আর ফ্লুরোকুইনোলিনস। তো ওগুলো নিয়ে আমাদেরকে পরে পড়ানো হবে, ওগুলো আসলে ইম্পর্টেন্ট না। বাই ফার্মাকোলজিক্যাল থেরাপিউটিক অ্যাকশন, যেমন এখানে অ্যানালজেসিক্স আছে। অ্যানালজেসিক্স হলো সাধারণত ব্যথা উপশমের ওষুধ, যেটা সাধারণত আমাদেরকে কনসিয়াসনেসটা লস্ট করে না। এটি ছিল যে অ্যানাটমিক্যাল থেরাপিউটিক কেমিক্যাল, যেটা মানে WHO দ্বারা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। বাই মেকানিজম অর সাইড অফ অ্যাকশন মানে কোথায় কাজ করবে সেটার উপর। আমরা জানি এনজাইমের উপরে অনেক ধরনের সাইড অফ অ্যাকশন অথবা রিসেপ্টর লেভেল আছে, তো সেগুলো এটার আন্ডারে পড়ে। বা লিগাল অর রেগুলেটরি স্ট্যাটাস, তো এখানে আমাদের কিছু রুলের উপর অথবা রেগুলেশনের উপরে কিছু ড্রাগসকে ক্লাসিফাই করা হয়, যেমন প্রেসক্রিপশন, যেগুলির জন্য মানে ম্যান্ডেটরি প্রেসক্রিপশন লাগবে, যেমন হাই ডোজের অ্যান্টিবায়োটিক, এগুলি কিন্তু প্রেসক্রিপশনরা আমাদের ফার্মাসিস্টরা আমাদেরকে প্রোভাইড করতে পারবে না। আর ওভার দ্য কাউন্টার হলো যায় যেগুলি ডেলি টু ডেলি বেসিস আমাদের লাগবে, যেমন আমাদের ব্যান্ডেড, তারপর প্যারাসিটামল, তারপর বার্থ কন্ট্রোল পিলস অর এটসেট্রা।
আর এখানে আর কিছু নেই। বায়ো ফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম হলো যে আলাদা একটা সিস্টেম, যেটা সলিউবিলিটি অর্থাৎ দ্রবণীয়তা অ্যান্ড পারমিয়েবিলিটির উপরে বেস করে ক্লাসিফাই করছে। তো এখন অফিসিয়াল, নন অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল ড্রাগস নিয়ে বলি। অফিসিয়াল ড্রাগস হলো যেগুলি আমাদের ফার্মাকোপিয়াতে ইনলিস্টেড করা আছে লেটেস্ট এডিশনের। ফার্মাকোপি হলো এমন কিছু বুকস বা সোজা বাংলায় বললে এনসাইক্লোপিডিয়ার মতো কিছু একটা, যেখানে একটা ড্রাগসের আদ্যপান্তর লেখা থাকে, প্রোডাকশন হবে, তারপরে কী কী মলিকিউল আছে, কী কী সাইড এফেক্ট আছে। সোজা কথায় ওগুলিকে বলা যায় ফার্মাসির বাইবেল। তো ইউএসপি মানে ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, এনএফ মানে ন্যাশনাল ফর্মুলারি, বিপি মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইপি মানে ইউরোপিয়ান ফার্মাকোপিয়া, আর আইপি মানে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। যেগুলি এখন বর্তমানে লিস্টেড আছে সেগুলি অফিসিয়াল, যেমন অ্যাসপিরিন, প্যারাসিটামল এখানে দেওয়া আছে, ওগুলি লিগাল ইনফরমেশন দ্বারা মানে লিগাল জিনিস দ্বারা, লিগাল রুল দ্বারা ব্যাক আপ করা হয়েছে এরকম। আনঅফিসিয়াল হলো যে সেই সমস্ত ড্রাগ যেগুলি আগে অফিসিয়াল ছিল কিন্তু বর্তমানে লেটেস্ট এডিশন ওগুলিকে ক্যান্সেল করা হয়েছে, অফেন ডিউ টু অবসোলেসেন্স আর টক্সিসিটি অর বেটার অল্টারনেটিভস। যেমন আগে ব্যথার জন্য পেনিসিলিন দেওয়া হতো, কিন্তু বর্তমানে দেখা গেছে যে আরও আমাদের বেটার অল্টারনেটিভ আছে, আর এমন ওষুধ আমরা পাই যেগুলোর জন্য আমাদের টক্সিসিটি আসলে কম অথবা সাইড এফেক্টস আমাদের কম। তো ওগুলি হলো যে আনঅফিসিয়াল, মানে অর্থাৎ লেটেস্ট ফার্মাকোপি এডিশন থেকে ওদেরকে বাদ দেওয়া হয়েছে। নন অফিসিয়াল হলো যে এমন কিছু ওষুধ যেগুলি কোনো অফিসিয়াল ফার্মাকোপিয়ার ভিতরে ইনলিস্টেড হয়নি, কিন্তু সাধারণত আমরা ব্যবহার করে থাকি এবং ডাক্তাররাও আমাদেরকে প্রেসক্রাইব করে থাকে, তো ব্যাপার না, ওগুলি সাধারণত ইউজ করতেছে অথবা আন্ডার টেস্টিংয়ের উপর চলতেছে, যেমন এখানে লেখা আছে ইনভেস্টিগেশনাল। এখন ডোজেস ফর্মের যে ডেফিনেশন সেটা হলো ডোজেস ফর্ম আর physical formulation containing the active pharmaceutical ingredient plus excipients designed to deliver drug safety effectively and conveniently to the site of action while ensuring stability, viability and patient compliance. তো এপিআই জিনিসটা কি আসলে? আমরা যখন ওষুধ খাই তখন একটা মেইন ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা আমাদের কাজ করে, যেমন আমরা যে নাপা খাই, তারপরে এস খাই, সেখানে অ্যাক্টিভ যে ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট মানে যেটা আসলে কাজ করবে সেটা হলো যে প্যারাসিটামল। আর এক্সিপিয়েন্ট হলো যে ওই ড্রাগটাকে প্রপারলি জায়গায় পৌঁছাইতে যে সব জিনিসপত্র লাগে, যেমন কোটিং লাগতে পারে, তারপরে কোন জায়গা ভাঙবে সেটার জন্য নির্দিষ্ট পরিমাণে কালার লাগতে পারে ইত্যাদি, মানে মেইন ইনগ্রিডিয়েন্টের সাথে যেসব দ্রব্য ইউজ করা হয় সেটাই আসলে এক্সিপিয়েন্ট। ইনশোরিং স্টেবিলিটি, যাতে স্টেবিলিটি মানে যদি মুখে যদি ডিজলভ হয়ে যায় সেক্ষেত্রে স্টেবিলিটি থাকতেছে না। বায়োলেবিলিটি আমরা একটু পরে পড়বো। আর পেশেন্ট কমপ্লেন্স হলো যে পেশেন্টদের সুবিধা। তো মেজর ক্লাসিফিকেশন হলো যে সলিড, লিকুইড, সেমি সলিড আর অ্যারোজল। ট্যাবলেট আমরা সবাই চিনি, এগুলি কোট করা থাকে, ক্যাপসুল থাকে, পাউডার থাকে, গ্র্যানিউল থাকে, পেলেট থাকে, সাপোজিটার্স আর লজেন্স। লিকুইডের ভিতরে সিরাপ, এলিক্সার, সাসপেনশন, ইমালশনস, ইনজেকশন ইত্যাদি। সেমি সলিডের ভিতরে যেগুলি আছে ওগুলি আমাদের বিভিন্ন ধরনের ক্রিম, অয়েন্টমেন্ট ইত্যাদি। আর ক্যাসিয়াস হলো যে আমাদের যে অনেক সময় আমরা অ্যাজমার জন্য ইউজ করি, আমরা কি বলি আমরা যেটাকে সাধারণত ইনহেলার বলি সেটাই। বেসড অন ড্রাগ রিলিজ মেকানিজম সেটা হলো যে ইমিডিয়েট রিলিজ, মডিফাইড রিলিজ আর টার্গেটেড। ইমিডিয়েট রিলিজ হলো যেমন আর্জেন্টলি লাগতেছে, যেমন অনেকের হার্টের পেশেন্ট আছে, তাদের যখন হার্টের ব্যথাটা উঠে, হার্ট অ্যাটাকটা আসে, তখন তাদের ইমিডিয়েট একটা অ্যাকশনের দরকার হয়, সেক্ষেত্রে তারা জিহ্বার নিচে দিয়ে ওষুধটা ইনহেল করে ওর ইনটেক করে। আর মডিফাইড রিলিজ হলো যেটা আমাদের লং রানে হেল্প করে, যেমন সাধারণ যে ব্যথাগুলো আছে সেক্ষেত্রে আমরা সাস্টেইনড অর কন্ট্রোল ডিলেড অ্যাকশন চাই, যাতে একটা দীর্ঘ সময় ধরে এটা একটা স্টেবল পারফরমেন্স দেয়। ইমিডিয়েট রিলিজের ক্ষেত্রে সাথে সাথে অ্যাকশন করলে সেক্ষেত্রে সাইড এফেক্ট থাকতে পারে, কিন্তু মডিফাইড রিলিজগুলি সাধারণত যেহেতু কন্ট্রোলড হয় তাই সময় লাগলেও ওগুলি সাধারণত সেফার হয়। আর টার্গেট হলো সাইট স্পেসিফিক, যেমন কোনো পেইনের জন্য স্প্রে ইউজ করি সেগুলো। এখন আসি রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে ওরাল আছে, আর মানে আমরা যদি যেটা মুখে দিয়ে নিই গ্রহণ করি। বায়োঅ্যাভেলেবিলিটি হলো যে ভ্যারিয়েবল অফ অ্যান্ড লো ডিউ টু ফার্স্ট পাস।
ফার্স্ট পাস হলো আমরা যখন কোনো ওষুধ খাচ্ছি তখন কিন্তু সেটা আমাদের যেই যেই মিডিয়ামের মাধ্যমে আমরা গ্রহণ করতেছি সেই মিডিয়ামে আসলে কিছু এনজাইম, কিছু হরমোন হওয়ার অনেক কিছু থাকতে পারে, যেটার কারণে আমাদের মেইন ড্রাগ ডোসেজের কিছু পরিমাণ জিনিস লস হয়ে যায়। তো ওরাল ক্ষেত্রেও সেটাই, যেমন আমাদের যখন মুখে খাচ্ছি তখন যদি আমাদের কোনো ব্যথার সমস্যা হয়, আমাদের প্রথমে গ্যাস্ট্রিক জুস দিয়ে যাচ্ছে, সেখানে কিছু ক্ষয় হবে, আমাদের ইন্টেস্টাইনে কিছু ক্ষয় হবে, এরপর যখন ব্লাড অ্যাবসর্পশন হবে সেক্ষেত্রে কিছু সিস্টেমিক লস হবে, সেগুলিকে ফার্স্ট পাস বলি। সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে বায়োবিলিটি হাই, আর রেকটালের ক্ষেত্রে পার্শিয়াল অ্যাভয়েডেন্স করা হয় ফার্স্ট পাসের জন্য, যেহেতু পেশেন্টরা ডিসকমফর্ট ফিল করে। আইভি হলো যে 100%, অর্থাৎ আমাদের যে ডাইরেক্ট শিরায় যেহেতু দেওয়া হয় সেক্ষেত্রে ওষুধটা 100% বায়োঅ্যাভেলেবল। তারপর ইন্টারমাস্কুলার, এগুলি অ্যাকুয়াস হতে পারে আর ডিপোর্ট অর্থাৎ জমা হয়ে থাকতে পারে। সাবকিউটেনাস, সেটা হলো যে আমাদের ত্বকের ঠিক নিচে। ট্রপিক্যাল হলো যে আমাদের ত্বকের উপরে। ইনহেলেশন আমরা জানি লাংসের মাধ্যমে যেহেতু আমরা নিচ্ছি সেটা হাই। নেজালের ক্ষেত্রেও এটা বায়োঅ্যাভেলেবিলিটি মোটামুটি ভালো, তবে ফার্স্ট পাস ফার্স্ট পার্ট সাধারণত অ্যাভয়েড করা হয়। আর অনসেট হলো যে কীভাবে কাজ করে। ওরালটা দিলে স্লো বা মডারেট হয়। এই যে প্রথমে বললাম যে আমরা প্রথমে খাবো, এরপর আমাদের পাকস্থলীতে যাবে, ইন্টেস্টাইনে যাবে, এর মাধ্যমে আমাদের ব্লাড সার্কুলেশন হবে, এরপরে আমাদের কাজটা করতেছে, এই জন্য অনসেটটা স্লো। সাবলিঙ্গুয়াল অর্থাৎ জিভের নিচে, আমি যেটা বললাম হার্ট অ্যাটাকের সময় আমাদের ইমিডিয়েট অ্যাকশন দরকার, সেক্ষেত্রে সাবলিঙ্গুয়ালগুলো সাধারণত র্যাপিড হয়। তো রেকটাল যে সিস্টেম সেখানে মডারেট, আর ইন্ট্রাভেনাস যেহেতু আমাদের হার্টের মাধ্যমে দেওয়া হচ্ছে এই জন্য আমরা ইমিডিয়েট রিলিজ পাচ্ছি। ইন্ট্রামাস্কুলার র্যাপিড হতে পারে যখন অ্যাকুয়াস হবে, আর স্লো হবে যখন ডিপোর্ট হবে। তো সাবকিউটেনাস মডারেটলি স্লো, আর যেগুলি আমাদের ত্বকে ইউজ করা হয় স্লো, সেটা হলো যে সিস্টেমিক স্লো। আর ইনহেলেশন যেহেতু গ্যাসিয়াস, আমরা সাধারণত লাংসের জন্য ইউজ করি, সেক্ষেত্রে এটা ভেরি র্যাপিড। আর নেজালের ক্ষেত্রেও র্যাপিড, যেহেতু আমাদের নেজাল প্যাসেজে ডিরেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারছি। আর কি অ্যাডভান্টেজেস, তো ওরালে দিলে এটা সাধারণত সেফ হয়, কারণ কি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টস যেটা আছে সেটা আসলে অনেক ধরনের এনজাইম, হরমোন, পিএইচ অনেক কিছুই মেনটেন করে যায়, সেক্ষেত্রে ড্রাগের যে প্রথম তেজটা সেটা আমাদের তত ফিল হয় না। সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে কুইক অ্যাবজর্পশন হয় এমার্জেন্সির জন্য। আর রেকটালটা ইউজফুল হয় ইন দ্য ভমিটিং অর আনকনশিয়াস পেশেন্ট, যেহেতু ওরা মুখে ওষুধটা নিতে পারছে না তাই। আর সাধারণত ওদের ব্লাড সার্কুলেশন যদি লো হয়ে যায় সেক্ষেত্রে রেকটাল প্যাসেজওয়েটা আমরা ইউজ করি। ইন্ট্রাভেনাস হলো যে প্রেসাইজ কন্ট্রোল, যেহেতু আমরা নির্দিষ্ট ভেইনের ভিতরে আমরা ইনজেক্ট করতে পারি, আর এই জন্য হাই বায়োঅ্যাভেলেবিলিটি। ইন্টারমাস্কুলার যেটা আছে যেটা ডিপোর্ট পসিবল, অর্থাৎ জমা হয়ে থাকতে পারে। আর সাবকিউটেনাস হলো যে সেলফ অ্যাডমিনিস্ট্রেশন পসিবল। ট্রপিক্যাল যেগুলি আছে সাধারণত নন ইনভেসিভ হয়, অর্থাৎ আমাদের ব্লাড স্ট্রিমে পৌঁছায় না, এই জন্য স্টেডি রিলিজ, অর্থাৎ স্লোলি এফেক্ট করে ধীরে ধীরে। ইনহেলেশন তো ডাইরেক্ট ইন রেসপিরেটরি ট্র্যাকে চলে যাচ্ছে, আর নেজালটা হলো যে ব্রেন টার্গেটিং হইতে পারে অলফ্যাক্টরির জন্য। তারপরে মেজর ডিসঅ্যাডভান্টেজেস, ওরাল যেটা বললাম অনেক ধকল সহ্য করে যায়, যেহেতু পিএসটিএইচ এফেক্ট আছে, তো ওই জন্য আমাদের ওষুধের একটা মেজর পার্ট মানে ডিগ্রেড হয়ে যায়। সাবলিঙ্গুয়াল যেটা সেটা লিমিটেড ডোজেস ভলিউমের উপর নির্ভর করে, আর টেস্ট ইস্যু, যেমন ধরো জিভের নিচে আমাদের যখন ওষুধ দেওয়া হয় আমাদের ডিসকমফর্ট ফিল হয় আমাদের রিফ্লেক্সের জন্য, সেটা। আর রেকটালটা ইলেকট্রিক অ্যাবজর্পশন, আর ইন্ট্রাভেনাসটা ইনফেকশন রিস্ক থাকতে পারে যদি আমাদের নিডেলগুলি স্যানিটাইজ না থাকে। আর ইন্ট্রামাস্কুলার যেগুলো আছে সেগুলি আসলে পেইনফুল হয়, এই জন্য নার্ভ ড্যামেজের রিস্ক থাকে। সাবকিউটেনিয়াস যেগুলি আছে ওগুলি ভলিউমের উপরে আসলে ডিপেন্ড করে, যেমন বেশি ভলিউমে দিলে সেই ক্ষেত্রে ক্ষতি হতে পারে, কিন্তু সাধারণত হয় না। আর যেহেতু ট্রপিক্যালগুলো আমরা স্কিনের উপরে দিচ্ছি, তো আমাদের ইরিটেশনটাই আসলে মেইন। ইরিটেশন না হলে এটা সেফ টু গো। ইনহেলেশন যেটা সেটা ডিভাইসের কোঅর্ডিনেশনটা লাগবে, যেমন কোঅর্ডিনেশনের কথা যদি বলতে যাই তাহলে কিছু ডিভাইস আছে ডিভাইসের ডিজাইনটা এরকম যে ওরা সাধারণত আমাদের আপার প্যালেট যেটা আছে ঊর্ধ্বতালু, তো ওখানে আসলে মানে ডিরেক্ট হিট করে, সেক্ষেত্রে আমাদের নেজাল প্যাসেজওয়েতে ইরিটেশন হতে পারে। আর নেজাল যেটা আছে সেটাও আসলে লিমিটেড ভলিউমের। আর এখানে আসলে কমন ফর্মগুলি দেওয়া আছে, এখানে আসলে আর কিছু বলার নেই।
তো ফার্স্ট পাসে এখানে কথা বলা হয়েছে যে হেপাটিক মেটাবলিজম যখন থাকে আমাদের তখন রিডিউস করে ওরাল ভায়াবিলিটি। তারপরে পেশেন্ট ফ্যাক্টর হলো যে এইজ, যেমন আমরা অনেক ধরনের সব ধরনের রোগীকে সব এজের রোগীকে সেম জিনিস দিতে পারবো না। যেমন আমাদের কোনো ছোটো বাচ্চাকে যদি আমরা একটা বড় ট্যাবলেট খেতে দিই সে কিন্তু একটা ডিসকমফোর্ট ফিল করবে, এবং ক্ষেত্রে বিশেষে তাদের যদি এয়ার উইন্ড পাইপে আটকে যায় সেক্ষেত্রে কিন্তু একটা মেজর ক্ল্যাপব্যাক হতে পারে। ডিজিজ স্টেটের উপর করতে পারে, অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়েকশন থাকতে পারে। আর কমপ্লায়েন্স মানে ওদের সুবিধা, পেশেন্টের সুবিধা অনুযায়ী আমাদেরকে ড্রাগস দিতে হবে। যেমন চোখের উপরে যদি আমরা ইনজেকশন দিয়ে দিই সেক্ষেত্রে হবে না, আবার নিজেল প্যাসেজওয়েতে আমরা কোনো ট্যাবলেট অবশ্যই রাখতে পারবো না, ইত্যাদি। আর ড্রাগ প্রপার্টি হলো যে মলিকিউলার ওয়েট, লিপোফিলিসিটি ইত্যাদি, এই আর কি। ধন্যবাদ।